ক্লাস 7 রায়ান মার্টিনের 212 পাতায় যে শৈলেন্দ্র শির্কের বিদ্যালয়ের প্রশ্নপত্রটা আছে সেটা ফিজিক্যাল সায়েন্সটা আমরা আগেই আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব ওই স্কুলেরই যে লাইফ সায়েন্স পার্টটা আছে সেটা নিয়ে। চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা যেটা দেওয়া আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, পত্রফলকের একটি কাজ লেখো। পত্রফলকের কাজ আমরা জানি সালোক সংশ্লেষ, শ্বসন, বাষ্পমোচনে সাহায্য করা। এই সমস্তগুলো তোমরা যে কোনো একটা লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো। জেকবসন্স অর্গ্যান কোন প্রাণীর বিশেষ অঙ্গ ও কেন? জেকবসন্স অর্গ্যান সাপের একটা বিশেষ অঙ্গ। এটা এদের ঘ্রাণ গ্রাহক হিসাবে কাজ করে, আর পরিবেশের সঙ্গে কমিউনিকেট করার জন্য, পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য এই অঙ্গটা সাপকে বিশেষভাবে সাহায্য করে। এই অঙ্গটার জন্যই অ্যাকচুয়ালি সাপ বারবার জিভ বের করে। 3 নম্বর হচ্ছে, গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত কিনা কিভাবে বুঝবে? গাছের গুঁড়ির ওপর খেয়াল করলে দেখবে সবুজ রঙের এক ধরনের ছোপ থাকে। এই ছোপটা প্রকৃতপক্ষে লাইকেন নামে একটা উদ্ভিদের। এখন যদি বাতাস দূষণমুক্ত থাকে তাহলে এই লাইকেনের রং থাকে সবুজ, আর যদি লাইকেনের রং খয়েরি হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে বাতাস বেশি দূষিত হয়ে গেছে। এ থেকে এই মানে খয়েরি রং দেখে, লাইকেনের রং যদি খয়েরি দেখে সেটা দেখে আমরা বুঝবো যে পরিবেশ দূষিত হয়েছে। ওআরএস এর সম্পূর্ণ নাম কি? ওআরএস এর সম্পূর্ণ নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি উদ্ভিদের নাম উদাহরণ দাও। পলাশ আর শিমুল। 6 নম্বর প্রশ্ন, অস্থানিক মূল কাকে বলে? উদাহরণ দাও। ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের যে কোনো অংশ থেকে যে মূলগুলো তৈরি হয় তাকেই বলবো অস্থানিক মূল। যেমন বট গাছের স্তম্ভমূল, কেয়া গাছের ঠেসমূল, এটসেট্রা এটসেট্রা, আরো অনেক রকম হতে পারে, তোমরা এগুলোই লিখতে পারো। 2 নম্বর প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। মূলের ডগায় টুপির মতো অংশটা, ওটাকে বলে মূলত্র। ঠিক আছে। ফুলের ড্যাশ অংশ ফলে আর ড্যাশ অংশ বীজে পরিণত হয়। গর্ভাশয় ফলে ডিম্বক বীজে পরিণত হয়। নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে তাকে কি বলে? H2S বা হাইড্রোজেন সালফাইড। এছাড়াও কিন্তু সেপটিক ট্যাঙ্কে মিথেন জমে, CH4 মিথেন জমে, যেটা তুলনামূলকভাবে অত বিষাক্ত নয়। মিথেন বিষাক্ত নয় আমরা বলতে, অতটা নয়। ঠিক আছে। বিষাক্ত গ্যাস যদি বলে আমরা সবসময় লিখব H2S বা হাইড্রোজেন সালফাইড। একটি গুচ্ছিত ফলের উদাহরণ আতা। মানুষের জন্য উপকারী একটি প্রাণী, এই পোকা, প্রাণী বলেন এখানে, পোকার নাম বলতে বলেছে মৌমাছি। পতঙ্গদের দেহস্থিত নাইট্রোজেন উপাদান সংগ্রহ করে ড্যাশ গাছের পাতা, কলসপত্রী গাছের পাতা। তারপরে 3 নম্বর আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। একটি আদর্শ মূলের কয়টি অংশ ও কি কি? একটি আদর্শ মূলের প্রধানত 4টি অংশ থাকে। কি কি? মূলত্র অঞ্চল, যেটা একদম নিচে থাকে। তারপরে থাকে বর্ধনশীল অঞ্চল, তার ওপরের অংশটাকে আমরা বলবো বর্ধনশীল অঞ্চল, যেটা বাড়তে থাকে। তার ওপরে অংশ থাকে মূলরোম অঞ্চল, যেটা জল শোষণে সাহায্য করে। স্থায়ী অঞ্চল, ওপরের যে অংশটা থাকে সেটাকে বলে স্থায়ী অঞ্চল, যেখান থেকে এই শাখা মূলগুলো তৈরি হতে থাকে। ঠিক আছে। তোমরা ছবিও দিয়ে দিয়েছি, ভালো করে দেখে নেবে, এবং এই প্রশ্নটার উত্তর লেখার সময় ছবি পারলে এঁকে দেবে। 2 নম্বর প্রশ্ন, ফেরোমন কি? ফেরোমন হচ্ছে প্রাণীদের দেহ থেকে নির্গত উদ্বায়ী এক ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ, যেটা একই ধরনের বা একই জাতীয় প্রাণীদের নিজ প্রজাতির মধ্যে কমিউনিকেশনে মানে সংযোগ স্থাপনে সাহায্য করে। যেমন ধরো তোমরা দেখেছো সবাই লাইন দিয়ে পিঁপড়েরা যেতে থাকে, ওরা কিভাবে একে অপরের পিছনে যায়? এই ফেরোমনের মাধ্যমে ওরা একে অপরের সঙ্গে সংযোগ তৈরি করে পরপর এইভাবে যেতে থাকে। এইরকম ভাবে বিভিন্ন প্রাণীরা তাদের ফেরোমনের মাধ্যমে
নিজেদের মধ্যে কমিউনিকেট করে, অন্য লিঙ্গের প্রাণীদেরকে, একই প্রজাতির অন্য লিঙ্গের প্রাণীদেরকে আকর্ষণ করে, এই সমস্ত ফেরোমনের কাজ। এঁচোড়কে কেন যৌগিক ফল বলে? যৌগিক ফল সেগুলোকেই আমরা বলবো যেগুলোতে একটা পুষ্পমঞ্জরি সমস্ত ফুলগুলো মিলে একটা ফল তৈরি করে। এক্ষেত্রেও এঁচোড়ের ক্ষেত্রেও সেই ঘটনাটা ঘটে। একটা থালার মতো অংশে অসংখ্য ফুল থাকে, সেই ফুলগুলো একত্রিত হয়ে একটা ফল তৈরি করে, সেই জন্য এঁচোড়কে বলবো আমরা যৌগিক ফল। একটা আদর্শ ফুলের পুংকেশর এবং গর্ভকেশরের বিভিন্ন অংশগুলির নাম লেখো। পুংকেশরের দুটো অংশ থাকে, পুংদণ্ড, পরাগধানী। গর্ভকেশরের তিনটে অংশ থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড। দেখো আমি একটা ফুলের ছবি দিয়েছি, তোমরা পারলেই সহজ করে ফুলের ছবিটা এঁকে নেবে এবং দিয়ে এই প্রশ্নটা লেখার সঙ্গে সঙ্গে এই পয়েন্টিংগুলো করে দেবে। 4 নম্বর হচ্ছে পার্থক্য লেখো মিদভেদী অঙ্কুরোদ্গম আর মিদবর্তী। মিদভেদী অঙ্কুরোদ্গম, মিদবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে? যেখানে বীজতক আর বীজপত্র মাটির নিচে থাকে। আর মিদভেদী কেটা? যেখানে বেরিয়ে চলে আসে। কোথায় দেখা যায়? কুমড়ো গাছে, কুমড়ো বীজে, তেঁতুল বীজে, এগুলো দেখা যায় মিদভেদী। মিদবর্তী কোথায় দেখা যায়? ছোলা, মটর, ভুট্টা। এছাড়া পার্থক্য কি আছে? বীজপত্রাধিকাণ্ড বৃদ্ধি বীজপত্রকাণ্ডের তুলনায় দ্রুত হয় মিদবর্তীতে, আর মিদভেদীতে বীজপত্রাবকাণ্ডের বৃদ্ধি বীজপত্রাধিকাণ্ডের থেকে বেশি হয়। তোমরা দেখে নেবে পজ করে ভিডিওটা। 2 নম্বর স্বপরাগযোগ, ইতক পরাগযোগ। স্বপরাগযোগ মানে কি? একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলের মধ্যেই পরাগযোগ ঘটে। আর ইতর পরাগযোগ কি? একই প্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের মধ্যে সংঘটিত হয়। স্বপরাগযোগের জন্য সাধারণভাবে বাহকের প্রয়োজন হয় না, আবার কখনো কখনো হতেও পারে। আর ইতর পরাগযোগের জন্য পরাগযোগ অবশ্যই বাহকের প্রয়োজন হবে, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটা বাতাস হতে পারে, কোনো প্রাণী হতে পারে, পাখি হতে পারে, কিন্তু বাহকের প্রয়োজন হবে। স্বপরাগযোগে পরাগরেণু যেহেতু কাছাকাছি একই ফুল, গাছের ফুলের মধ্যে বা একই ফুলের মধ্যে হয়, তাই এখানে পরাগরেণুর অপচয় কম হয়। ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় অনেক বেশি হয়। স্বপরাগযোগে সাধারণত উভলিঙ্গ ফুলে ঘটে, আবার একলিঙ্গ ফুলেও ঘটে, যেমন কুমড়ো। আর ইতর পরাগযোগ একলিঙ্গ বা উভলিঙ্গ ফুলে ঘটে। গুরুত্ব কি? স্বপরাগযোগের ক্ষেত্রে কোনো নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না, ইতর পরাগযোগের ক্ষেত্রে নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, ব্যাপন আর অভিস্রবণের মধ্যে পার্থক্য। ব্যাপন কি? কঠিন তরল আর গ্যাসীয় সমস্ত সঞ্চারিত অণুর প্রকৃতি কি? কঠিন তরল গ্যাসীয় হতে পারে। অভিস্রবণের ক্ষেত্রে কেবলমাত্র দ্রবণের মধ্যে হতে, দ্রাব আর দ্রাবকের মধ্যে। পর্দার উপস্থিতি ব্যাপনের ক্ষেত্রে আবশ্যক নয়, অভিস্রবণের ক্ষেত্রে অর্ধভেদ্য পর্দার উপস্থিতি আবশ্যিক হয়। অণু প্রবাহের অভিমুখ ব্যাপনের ক্ষেত্রে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে অণুগুলো যেতে থাকে। আর অভিস্রবণের ক্ষেত্রে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবক অণুগুলোর সঞ্চারণ ঘটে। গুরুত্ব: জীবদের গ্যাসীয় পদার্থের আদান প্রদান, উদ্ভিদদের খাদ্য পরিবহন প্রভৃতিতে সাহায্য করে, আর উদ্ভিদের জল শোষণ, পরিবহন ইত্যাদি সাহায্য করে অভিস্রবণ। দেখে নেবে তোমরা। 4 নম্বর আছে একক পত্র আর যৌগিক পত্রের মধ্যে পার্থক্য। একক পত্র কি? অখণ্ডিত বা আংশিকভাবে খণ্ডিত একটি মাত্র পত্র ফলক দ্বারা গঠিত, যেমন হচ্ছে আম পাতা, জবা পাতা, কাঁঠাল পাতা ইত্যাদি। যৌগিক পত্র কি? অনেকগুলো ছোট ছোট খণ্ড থাকে, যেমন পত্রফলকের কিনারা গভীরভাবে খণ্ডিত হয়ে মধ্যশিরা বা বৃত্ত পর্যন্ত পৌঁছে একাধিক খণ্ডিত অংশ বা পত্রক গঠন করে, অর্থাৎ একাধিক পত্রক দ্বারা গঠিত। যেমন হচ্ছে তেঁতুল পাতা, তেঁতুল পাতাতে অনেকগুলো একটা শিরা থাকে, শিরার দুপাশে অনেকগুলো পত্রক থাকে। গোলাপ, লেবু, বেলপাতা, মধ্যশিরা একক পত্রে উপস্থিত থাকে। আর যৌগিক পত্রের ক্ষেত্রে পত্র অক্ষ থাকে, মুকুল, পত্রের কক্ষে মুকুল থাকে, পত্রকের কক্ষে মুকুল থাকে না। উপপত্র, পত্রের মূলের উপপত্র থাকতেও পারে বা নাও পারে, আর পত্রকের মূলে কখনোই উপপত্র থাকে না। ঠিক আছে, এরপরে দুটো প্রশ্ন দেখো। একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখো আমি একটা
বিভিন্ন অংশ দেখিয়ে দিয়েছি। তোমরা এগুলো আঁকা প্র্যাকটিস করবে এবং পয়েন্টিংগুলোও প্র্যাকটিস করবে। এখানে চিহ্নিত চিত্র মানে পয়েন্টিং করতে হবে। এরপরে একটা আদর্শ পাতার চিত্র অঙ্কন করো। দেখো সেটাও আমি এঁকে তোমাদেরকে বিভিন্ন জায়গাগুলো পয়েন্টিং করে দিয়েছি। আশা করি তোমাদের বোঝা গেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আর যদি সাবজেক্টটাও তোমরা পড়তে চাও যে আমি সাবজেক্টটা তোমাদেরকে ডিটেল পড়ে বোঝাই, তাহলে সেটাও কমেন্ট করে জানিও। ধন্যবাদ।